ধু ধু মরুপ্রান্তরের বুকে আজও লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। পিরামিডের অতলে মমির অভিশাপ, কিংবা মিশরীয় দেবদেবীর মৃত্যুবাণী, অথবা ধুলো জমা ইতিহাসের পাতায় কোনো লুকোনো গুপ্তধন। বাঙালির মনে এগুলো অ্যাডভেঞ্চারের খিদে জাগাবে না তা কখনো হয় নাকি? তাই সময় এসে গেছে, আবারও 3 তরুণ তরুণী মেতেছে সুদূর মিশরের অভিযানে। ইতিহাস যাকে ভুলে যেতে চায়, সেই রানী নেফারতিতি, তার রহস্য ভেদে তারা কি মৃত্যু ভয়কে হারাতে পারবে, নাকি রানীর মতোই তাদেরও মরণকাব্য হারিয়ে যাবে মরু ঝড়ের গভীরে? চলুন এবার অভিযানে বেরোনো যাক। নমস্কার, আমি রমাকান্ত আবারও ফিরে এসেছি অব্যক্ত অডিও স্টোরিজে আরেকটি নতুন ধরনের অ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে। আজকের নিবেদন সোহিনী অধিকারীর কলমে ধূসরের গর্ভে গল্প অবলম্বনে নেফারতিতির গুপ্তধন। এর আগেও আপনারা আমাদের চ্যানেলে সোহিনী অধিকারীর কলমে রুক্মিণীর চূড়ামণি এবং কালো মানিকের গুপ্তধন গল্প দুটি শুনে ফেলেছেন, এবং আশা রাখব বাকি গল্পগুলোর মতোই এই গল্পটিকেও আপনারা খুব ভালোবাসা দেবেন। আজকের গল্পে গল্প পাঠে রয়েছে সৌরভ, গল্পের সূত্রধার এবং নির্দেশনার ভূমিকায় আমি রমাকান্ত। গল্পের প্রধান চরিত্রে মৌপিয়া, সৌম্যদীপ এবং সৌরভ। তাহলে শুরু হচ্ছে মরুভূমির অন্দরে বাঙালির আরেকটা রোমাঞ্চকর অভিযান, নেফারতিতির গুপ্তধন। সেখানে কেবল বালি আর বালি, যতদূর অবধি দেখা যায় শুধু ধূসরে মরুভূমি। সূর্য তখন মাথার ওপরে রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখ খুলে তাকানোর উপায় অবধি নেই। পায়ের তলায় বালি তেতে ওঠা লোহার মতো গরম হয়ে উঠেছে। সেই ধুধু মরুভূমির ওপর দিয়েই ছুটে চলেছে এক তরুণী। আলুথালু বেশ, তার সারা শরীরে বালি লেগে আছে। পরনের পোশাক এমনভাবে ছিঁড়ে গেছে যে আর সম্ভব হচ্ছে না তরুণীর শরীর আবৃত করার। তবু মেয়েটা ছুটে চলেছে ক্রমাগত। 2 হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে বুকে ঝরিয়ে ধরেছে একটা ছোট্ট কাঠের বাক্স। ওই বাক্সটা কিছুতেই অন্য কারোর হাতে দেওয়া যাবে না। আব্বা বলে গেছেন যে এই বাক্সের ভেতরেই লুকিয়ে আছে ওদের বংশের ইতিহাস। কাউকে কোনো বাজে কাজের জন্য এইটা দেওয়া যাবে না। খানিকক্ষণ ছোটার পরেই পা দুটো অবশ হয়ে এলো মেয়েটার। আর যে চলছে না পা দুটো। 2 দিন ধরে কেবল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রচণ্ড তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, কিন্তু আশেপাশে যে জলাশয়ের লেশমাত্র নেই। হঠাৎ একটা দমকা হাওয়ার আওয়াজে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল মেয়েটা। পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল দ্রুত গতিতে বালির ঝড় ধেয়ে আসছে ওর দিকে। সর্বনাশ! আর বোধ হয় বাঁচার উপায় নেই। ওইখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল মেয়েটা। ও জানে আর সবার থেকে পালাতে পারলেও প্রকৃতির থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নেই। চোখের পলক ফেলতে না ফেলতেই বালির ঘূর্ণির মাঝে হারিয়ে গেল মেয়েটা। হাত থেকে কাঠের বাক্সটা পড়ে গেল কোথাও। মেয়েটা বালিতে মিশে যাওয়ার আগে শেষ একবার চিৎকার করে উঠল। এত দেরি করলি যে? এতক্ষণে তো আমি তোর বাড়িতেই পৌঁছে যেতাম। স্নিগ্ধা চায়ের কাপটা নিচে রেখে বলল। এই নিয়ে 4 কাপ চা খাওয়া হয়ে গেছে ওর। তীর্থ হেলমেটটা খুলে টেবিলের ওপরে রেখে বলল, আরে আর বলিস না, রাস্তাঘাটের যা অবস্থা তাতে কোন দিন জমের দুয়ার পৌঁছে যাব ভগবান জানে। আচ্ছা যাই হোক, তুই বল, হঠাৎ সুদূর বিদেশ থেকে উড়ে উড়ে চলে এলি যে? এতদিন পরে বুঝি মনে পড়লো যে ভারতবর্ষের ভীষণ ব্যস্ত এক শহরে এক
মাতাল দেবদাস তোর জন্য অপেক্ষা করছে। এই তোর ভাঁট বকার অভ্যেসটা কবে যাবে একটু বলবি? আর তো মাত্র 2 বছর। আমার রিসার্চ পেপারটা শেষ হয়ে গেলেই ফিরে আসবো। আর একটু অপেক্ষা করতে পারবি না? স্নিগ্ধার কথা শুনে হেসে ফেলল তীর্থ। বলল, আরে বেশ বেশ, আমি বরং তোর অপেক্ষায় বুড়ো হব। এবারে আসল পয়েন্টে আয় তো। হঠাৎ 4 দিন আগে বললি কলকাতায় ফিরছিস, জরুরি কাজ আছে। কি কাজ, কি বৃত্তান্ত সেসব তো কিছুই জানালি না। ভাবলাম বাড়িতে কিছু হয়তো হয়েছে। মণিকে ফোন করলাম, বলল না সব ঠিক আছে। তাহলে হঠাৎ এমন তাড়াহুড়ো করে ফিরে এলি যে? সব ঠিকঠাক আছে তো? স্নিগ্ধা এবারে খানিকটা গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ পায়ের নখ দিয়ে মেজে খুঁটল, তারপর হঠাৎ বলে উঠল, নেফারতিতি আবার বোধহয় জেগে উঠবে। চোর বিষম খেল তীর্থ। নিজেকে সামলাতে বেশ কিছুটা সময় লেগে গেল ওর। তারপর বলল, বিদেশে থেকে কি নেশা টেশা করা শুরু করেছিস নাকি? কি যাতা বলছিস? স্নিগ্ধা বিরক্ত হয়ে বলে উঠল, দূর, তোকে কিচ্ছু বলা যায় না। তোর কি মনে হয় এত দূরে আমি কেন এসেছি আর কি মারতে? আর বলবোই না তোকে কিছু, যা। আচ্ছা বেশ বেশ, আর রাগাবো না তোকে। এবারে বলতো কেসটা কি? নেফারতিতি জেগে উঠেছে মানে? নেফারতিতি মানে সেই মিশরীয় রানী? হ্যাঁ, সেই নেফারতিতি, যার সম্পূর্ণ অস্তিত্বটাই একটা রহস্য। কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ফেলল স্নিগ্ধা। তারপর ফের বলতে শুরু করলো, তুই তো জানিস আমি গত 1.5 বছর ধরে মিশরে আছি রিসার্চের কাজের জন্য। সেখানেই আমার আলাপ হয় নাজমার সাথে। ও আমাদের রিসার্চ টিমের একজন। খুব অল্প দিনের মধ্যেই আমি, নাজমা আর বেনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে যায়। সব ঠিকই ছিল, কিন্তু কয়েক মাস পর থেকে নাজমার ব্যবহারে কিছুটা পরিবর্তন আসে। আমাদের থেকে খানিক দূরত্ব বজায় রাখতে শুরু করে। কোথায় থাকতো, কি করতো কিচ্ছু জানি না আমরা। ভারী অবাক লাগতো জানিস, বিশেষ করে বেন। ওর সাথে নাজমার সম্পর্ক বেশি গভীর হয়েছিল, তাই আমার থেকেও ওর খারাপ লাগার জায়গাটা অনেকটা বেশি। যাই হোক, এভাবে প্রায় 3 মাস কেটে যায়। একদিন হন্তদন্ত হয়ে নাজমা এলো আমার ঘরে। আমি তো এতদিন পরে নাজমাকে আমার ঘরে আসতে দেখে অবাক। ও আমার হাত দুটো চেপে ধরে বলল, যদি সে ফিরে আসে নেফারতিতি আর টোটো, না না, ওদের ফিরতে দিও না। আমি বালির শহরে হারিয়ে গেলেও না, সে ফিরিয়ে আনতে চাইবে বারবার, তুমি বাধা দিও প্লিজ। আমি অবাক হয়ে বললাম, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি যাতা বলছো? আমি ঠিকই বলছি, বিশ্বাস করো আমার কথা। আমি আর বেশি দিন নেই হয়তো, কিন্তু তুমি সবাইকে বলে দিও সেই অভিশাপ আবার ফিরে আসবে। আবার বালির শহরে হারিয়ে যাব আমরা। যেমন আচমকা ঝড়ের গতিতে এসেছিল, তেমনি ঝড়ের গতিতেই বেরিয়ে গেল নাজমা। আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু 2 দিন পরে যখন মরুভূমির বুকের থেকে ওর মৃতদেহ পাওয়া গেল। এই অবধি বলে থামল স্নিগ্ধা। তীর্থ বলল, থামলি কেন? মৃতদেহ পাওয়া গেল মানে? হ্যাঁ, বাকিটা পরে বলবো। আগে তোর থেকে যে সাহায্যটা চাই সেটা কর। স্নিগ্ধার কথা শুনে তীর্থ বলল, কি সাহায্য? নীলাঞ্জনদাকে রাজি করা আমার এই কেসে হেল্প করার জন্য। ব্যাস, মুহূর্তের মধ্যে পরিবেশ থমথমে হয়ে গেল। তীর্থর মুখটা সহসাই থমথমে হয়ে গেল। খানিকক্ষণ পরে ও বলল, তুই কি বলছিস তুই নিজে জানিস? নীলাঞ্জনদাকে আমি বলবো মানে? তুই পাগল হয়ে গেছিস স্নিগ্ধা? তুই সবটা জানা সত্ত্বেও কি করে? আর কতদিন তীর্থ, আর কতদিন নীলাঞ্জনদা এভাবে ঘরবন্দি হয়ে থাকবে বলতে পারিস? এভাবে মানুষটা যে শেষ হয়ে যাবে। কতই বা বয়স নীলাঞ্জনদার? এখনো তো সারাটা জীবন পড়ে রয়েছে। এভাবে কি করে বাঁচবে দাদা? স্নিগ্ধার কথা শুনে মাথা ঝাঁকালো তীর্থ। না না স্নিগ্ধা, তুই বুঝতে পারছিস না। আজ প্রায় 1 বছর হতে চললো দাদা কারুর সঙ্গে সেভাবে যোগাযোগ রাখে না। ওই মাঝে মাঝে আমার সাথেও যা একটু আধটু কথা হয়, তাও তো আমিই বেশি কথা বলি।
দাদা তো হ্যাঁ হুঁ এইসব করেই কথা শেষ করে দেয়। আসলে দেখ, এত বড় আঘাতটা দাদা নিতে পারেনি। দেখ তীর্থ, এগুলো সবই আমার জানা, কিন্তু তুই এটা কেন বুঝতে পারছিস না? দাদাকে কাজে না ফেরালে দাদা কোনো দিন স্বাভাবিক হবে না। এটাই সেরা সুযোগ দাদাকে আবার আগের জীবনে ফিরিয়ে আনার। হে, তুই চাস না আবার দা নীলাঞ্জন সেন ফিল্ডে নামুক? হ্যাঁ বল। কথাটা শুনে এক মুহূর্তের জন্য শিহরণ জেগে উঠল তীর্থর সারা শরীরে। দা নীলাঞ্জন সেন, ওর সেই পুরনো নীলাঞ্জন দা। যদিও তীর্থ আদপে নীলাঞ্জনের ছাত্র, কিন্তু দুজনের সম্পর্কটা পুরোপুরি দাদা আর ভাইয়ের। সেই ইতিহাসের রাগী নীলাঞ্জন স্যার যে কবে ওর প্রিয় নীলুদা হয়ে উঠেছিল ও নিজেও টের পায়নি। দাদার সাথে কত কেস সলভ করেছে তীর্থ, এখনো ভাবলে সব কেমন গল্পের মতো লাগে। সেই কলেজের প্রথম দিন নীলুদার প্রথম ক্লাসটা করার পরেই তীর্থ ফ্যান হয়ে গিয়েছিল মানুষটার। এত সুন্দর করে কেউ পড়াতে পারে এমন কোনো বিষয় ছিল না যা নীলাঞ্জনদার দখলে নেই। ব্যাস, তীর্থ নিজেই দাদা দাদা ডাকতে ঝুলে পড়ল নীলাঞ্জনের সাথে। প্রথম নিজের কেসের ব্যাপারে খোলসা করে কিছুই না বললেও তীর্থই হয়ে উঠেছিল নীলাঞ্জনের একনিষ্ঠ তোপসে। দিব্যি তো চলছিল, সব ভালোই হচ্ছিল, কিন্তু তারপরে যে কেন সব উলটপালট হয়ে গেল, কেন যে এত বড় দুর্যোগ নেমে এলো ওদের জীবনে, ওর চিরপরিচিত দাদাটা যেন এক লহমায় পাল্টে গেল। কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণ চিকচিক করে উঠল তীর্থর। স্নিগ্ধা ওর হাতে হাত রেখে বলল, তীর্থ, নীলাঞ্জনদার আর কেউ নেই রে, তুই আছিস একমাত্র। তুইও একবার চেষ্টা করবি না? করতে হবেই। দাদাকে যে করেই হোক ফেরাতে হবে। মেডিকার থেকে বেরিয়ে স্টেশনের দিকে হাঁটা দিল নীলাঞ্জন সেন। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, সারা চেহারায় ক্লান্তির ছাপ। বয়স মাত্র 32 হলেও এই এক বছরে বয়সটা যেন বেড়ে 40 পেরিয়ে গেছে। এই জায়গাটায় কখনো আসতে ইচ্ছে করে না নীলাঞ্জনের। কেন যে তীর্থ জোর করে কাউন্সেলিং সেশনে ভর্তি করিয়ে দিল ওকে। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নীলাঞ্জনের। ওই সাইকোলজিস্টের সামনে বসলেই ওর মনে হয় কেউ যেন ওর সব কষ্টকে জোর করে কেড়ে নিয়ে বৃথা হাসানোর চেষ্টা করছে। ওই কষ্টগুলো যে নীলাঞ্জনের একান্ত আপন, ওগুলোই তো ওর শেষ স্মৃতি, সেটাও সবাই কেড়ে নেবে। ভাবতে ভাবতে ট্রেনে উঠে পড়ল নীলাঞ্জন। ও দাদা, আরে কি মুশকিল, এই দেখছি একেবারে পায়ের ওপর চেপে পড়লেন। হ্যাঁ, চোখে কম দেখেন নাকি? চিৎকার করে উঠল একজন লোক। লোকটার দিকে এক পলক তাকিয়ে পরক্ষণেই নিজের ভুলটা বুঝতে পারল নীলাঞ্জন। তাড়াতাড়ি সরে এসে দাঁড়ালো। কেন যেন আজকাল কোনো বিষয়ে তার কোনো খেয়াল নেই। জীবনটাকে যেন টেনে নিয়ে চলেছে জোর করে, একবার ছেড়ে দিলেই সব শেষ। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল বেশ শব্দ করে। প্রথমে শুনতে পেল না নীলাঞ্জন। ভিড় ট্রেনের গোলমেলে কোনো আওয়াজ কানে পৌঁছানো দুষ্কর। দ্বিতীয়বারে রিংটোনটা কানে গেলেও কেন যেন ফোনটা ধরতে ইচ্ছে করলো না নীলাঞ্জনের। তবু নাছোড়বান্দা ফোনটা বেজেই চলেছে দেখে বেশ বিরক্তি হয়েই ফোনটা রিসিভ করলো নীলাঞ্জন। হ্যালো নীলুদা। ওপাশ থেকে কেউ একজন বেশ ভয়ে ভয়ে বলল, হ্যালো, ফোন করেছিস কেন? এখন ভালো লাগছে না কথা বলতে। এই বলেই ফোনটা কেটে দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওপাশ থেকে তীর্থ বলে উঠল, দাঁড়াও দাদা, এক সেকেন্ড দাঁড়াও, এখনই কেটে দিও না ফোনটা, আর শোনো একটু। কি হয়েছে? এক প্রকার ঝাঁঝিয়ে উঠল নীলাঞ্জন। তীর্থ বলল, দিকটা ফিরেছে ইজিপ্ট থেকে, তোমার সঙ্গে দেখা করতে চাই। কি সব কথা আছে যেন তোমার সাথে বললো। আমরা তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ লাগবে তোমার ফিরতে? হ্যাঁ, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস মানে? কি যে করিস না, তোর একটু শান্তিতে থাকতে দিবি না বল আমাকে, তাই না? এভাবে বলো না দাদা, কতদিন দেখা হয় না বলো তো আমাদের। তাড়াতাড়ি ফেরো না।
তীর্থর কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল নীলাঞ্জন। তারপর বলল, দাঁড়া, আর একটু অপেক্ষা কর। এই বলেই ফোনটা রেখে দিল নীলাঞ্জন। সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখলেও এই ছেলেটার থেকে কেন যেন নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে পারে না সে। জানে ওকে যতই আজে বাজে কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, ছেলেটা ঠিক ওর কাছেই ফিরে ফিরে আসবে। না 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 না, এসব আবদার ভুলেও আমার কাছে করবি না। তোরা খুব ভালো করেই জানিস যে আমি এসব ছেড়ে দিয়েছি। এখন আবার নতুন করে এসব কিছু শুরু করা সম্ভব নয়। নীলাঞ্জন সেন কথাটা বলেই মুখটা ঘুরিয়ে নিল। তীর্থ বলল, তুমি এভাবে বসে থাকলে চলবে দাদা? দেশ চালানোর দায়িত্ব তো আর আমার নয়, আর দূরের দেশ চালানোর দায়িত্ব তো একেবারেই নয়। কথাটা বলতে বলতেই যে নীলাঞ্জনের সারা শরীর কাঁপতে শুরু করে দিয়েছে তা বেশ বুঝতে পারছে দুজনে। তীর্থ কিছু বলতে যাবে তার আগেই স্নিগ্ধা ওকে ইশারায় চুপ করতে বলল। তারপর বলল, নীলাঞ্জন দা, আমাদের সত্যিই তোমাকে ভীষণ প্রয়োজন গো। না, আমি পারবো না। নীলাঞ্জন মাথা ঝাঁকিয়ে বলল, তুমি না পারলে আর কে পারবে বলো তো? আমাদের টিম বিশেষ করে তোমার নাম বলেছেন, সবাই চাইছে তুমি এই কেসটা নাও। স্নিগ্ধা বোঝানোর সুরে বলল। নীলাঞ্জন বলল, আগেরবার এসব কেসের পিছনে ছুটতে গিয়েই তো এসে দেখি সব শেষ। দাদা, যা ঘটেছে তার সাথে তোমার কাজের কোনো সম্পর্ক নেই গো। হ্যাঁ আছে আছে আছে, চিৎকার করে উঠল নীলাঞ্জন। সেদিন যদি আমি ওদের হুমকিটা শুনে পিছিয়ে আসতাম, তাহলে আজ হয়তো অনু। আর কতদিন নিজেকে দোষারোপ করবে বলো তো? বৌদি ভাইয়ের মৃত্যুটা একটা দুর্ঘটনা, এতে এতে তোমার কোনো হাত নেই। না রে, ওরা ইচ্ছে করেই সিলিন্ডারটাকে বাস্ট করিয়েছিল। আর অনুরাধা চিরকালের জন্য ছেড়ে চলে গেল আমাকে। না রে, আমি আর পারবো না ওই একই কাজে ফিরতে। নীলাঞ্জনের চোখের সামনে যেন এখনো ভেসে ওঠে ওই দিনটা। সবে 5 মাস বিয়ে হয়েছিল ওদের। সেদিন ঘরে এসে দেখল সারা বাড়ি ঝলসে গেছে। অনুরাধার নিথর দেহটা পড়ে রয়েছে এক কোণায়। সেদিন থেকেই যেন নীলাঞ্জনের জীবনটা থমকে গেছে। সেদিন থেকেই দ্য নীলাঞ্জন সেন হারিয়ে ফেলেছে নিজের সত্তাটাকে। দাদা, তোমার মনে আছে বৌদি ভাই কি বলতো? বৌদি ভাই বলতো, নীল যদি একবার নিজের কৌতূহলটাকে দমিয়ে ফেলে তাহলে গোটা দেশটাই ঘুমিয়ে পড়বে। বৌদি ভাই কখনোই চাইতো না তুমি নিজেকে ঘরে বন্দি করে ফেলো। তাহলে তুমি কেন এমন করছো? নীলাঞ্জন চুপচাপ বসে রইল। ওর এত তলিয়ে ভাবতে ইচ্ছে করছে না। স্নিগ্ধা বলল, দাদা, ওই বাক্সটার সাথে অনেক রহস্য জড়িয়ে আছে গো। নাজমা বলেছিল আবার অভিশাপ ফিরে আসছে, নেফরতিতি আবার জেগে উঠবে। সেই সাথে জেগে উঠবে টো দিয়েই কিছু একটা। পুরো নামটা বলতে পারেনি নাজমা, আর কথাটা যেন অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। নাজমা মারা যাওয়ার পর থেকে ওই বাক্সটা আমাদের সেন্টারেই রাখা ছিল, কিন্তু সেদিনই একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছি সবাই। আচমকাই আমাদের রিসার্চের ঘরে আগুন ধরে গেল। ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তখনও এত কিছু মাথায় আসেনি। কিন্তু এর পরে যেন একের পর এক ঘটনা ঘটতেই লাগলো। কখনো ঘরে কারা যেন এসে ভাঙচুর করে যেত, কখনো অদ্ভুত সব হাইগ্রোগ্লিফিক এসে জমা হতো ডাক বাক্সে। আমরা ইনভেস্টিগেটিং অফিসারদের সবটাই জানিয়েছিলাম। এমনিতেই ওরা নাজমার মৃত্যু রহস্য নিয়ে এখন অবধি কিচ্ছু করে উঠতে পারেনি। তার উপরে এসব শুনে ওরা যেন আরো ঘেঁটে গেছে। তাছাড়া আমি আরো একটা বিশেষ কারণে চাইছি যে তুমি এই কেসটা নাও। নীলাঞ্জন না চাইতেও এতক্ষণ ধরে বেশ মনোযোগ দিয়েই শুনছিল স্নিগ্ধার সমস্ত কথা। সচরাচর এমন ধরনের কেসের কথা শুনলে ওর মনে একটা আলাদা ধরনের উত্তেজনা কাজ করে। কালের গভীরে হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে বের করাই নীলাঞ্জনের আসল নেশা। এত বছরের পুরনো অভ্যেস এড়িয়ে যাবে কি করে? আরও কোনো ব্যাপার আছে? নীলাঞ্জন এবার নিজের চিরপরিচিত গাম্ভীর্য নিয়ে প্রশ্ন করল। তীর্থর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
তার মানে একটু একটু করে বরফ গলছে। স্নিগ্ধা উৎসাহ নিয়ে বলল, আমি যেটুকু বুঝেছি তাতে এই টুকরো টুকরো ঘটনাগুলো একই সূত্রে বাঁধা, আর সব সূত্রই নির্দেশ দিচ্ছে কোনো এক হারিয়ে যাওয়া গুপ্তধনের দিকে। গুপ্তধন? এর মধ্যে আবার গুপ্তধন এলো কোথা থেকে? নাজমার সেই বাক্সটা আমাকে একবার দেখতে হবে রে স্নিগ্ধা। নীলাঞ্জনের কপালে ভাঁজ ফুটে উঠেছে। তার মানে তুমি কেসটা নিচ্ছ তো? একগাল হেসে বলে উঠল স্নিগ্ধা। নীলাঞ্জন মলিন হাসি হেসে বলল, এখানে থাকতে আর মন চাইছে না রে। কিছুদিনের জন্য যদি কাজের বাহানা দিয়ে এই হাওয়া বদল করে আসা যায় তবে আর মন্দ কি বল? স্নিগ্ধা আর তীর্থ একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। অবশেষে নীলাঞ্জন সেন আবার কাজে ফিরছে। তার মানে আবার একটা নতুন অভিযান। রাস্কেল, জিনিসটা সরাতে পারলে না? হ্যাঁ, কলকাতা অবধি চলে গেল ওটার খোঁজ। বুট জুতো দিয়ে বেশ জোরেই লাথিটা মারল অ্যালেক্স। ফলস্বরূপ ছিটকে দূরে পড়ে গেল বছর 30-এর ছেলেটা। কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আমি চেষ্টা করেছিলাম। নিকুচি করেছে তোমার চেষ্টার। ওই প্রফেসর যদি ধাওয়া করে আমার পেছন পেছন চলে আসে তাহলে সবার আগে আমি তোমার কপালে গুলি করব। এমনিতে এখনো পর্যন্ত কোনো খবর জোগাড় করতে পারলে না। কি করছে কি তোমার টিম? অ্যালেক্স রীতিমতো গর্জন করে উঠল। ছেলেটা বলল, আমরা এখনো চেষ্টা। উফ, এই খালি বারবার চেষ্টা করছি এই সব আর বলো না তো। এমনিতে আমার মাথা গরম হয়ে গেছে। এক কাজ করো, বুঝলে, ওই প্রফেসরের পেছনে লোক লাগাও, আর বেশি ব্যাগরবাই করতে দেখলে সোজা টপকে দেবে। এতগুলো বছর ধরে আমি অপেক্ষা করেছি। আজ যখন খোঁজ পেয়েছি তখন আর কিছুতেই এই সুযোগ আমি হাতছাড়া করতে দেব না, কিছুতেই না। এবার আমাকে কাজে লাগতে হবে। ইয়েস স্যার। ছেলেটা ভয় ভয় ঘর ছেড়ে বেরিয়ে গেল। ও তো জানে অ্যালেক্স রেগে গেলে এমন কোনো কাজ নেই যা ও করতে পারে না। অ্যালেক্স অবশ্য তখন অন্য কিছু নিয়ে ভাবতে ব্যস্ত। ওর লোভাতুর চোখ দুটো চকচক করছে নিষিদ্ধ কিছু খুঁজে পাওয়ার জন্য। বহুদিন পরে আজ নীলাঞ্জন আবার বইপাড়া এলো। আগে প্রায়শই আসা হতো, আজ আবার বছর খানেক পরে এলো। হে তরুণ, খবর কি? দে পাবলিশার্সের মালিক তরুণ নীলাঞ্জনকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। আরে প্রফেসর সেন, আপনি এতদিন পরে? আমি তো ভেবেছিলাম আপনি বুঝি দেশ ছেড়েই চলে গেছেন। তা এতদিন পরে কি মনে করে এলেন? তরুণের কথা শুনে আলতো হাসলো নীলাঞ্জন, তারপর বলল, ওই আর কি, মাঝে বহুদিন আসা হয়নি। তা প্রাচীন মিশরের ওপর ভালো কোনো বই আছে? ও, ফারাওদের ওপরে বই চাই? দাঁড়ান, এক্ষুনি বের করে দিচ্ছি। না না, ঠিক ফারাওদের নিয়ে নয়, প্রাচীন রানী যেমন নেফারতিতি, ওনাকে নিয়ে যদি কোনো। নীলাঞ্জনকে মাঝপথে থামিয়ে দিয়ে তরুণ বলে উঠল, সেই রানী, ওনাকে নিয়ে তো হাজারখানেক বই আছে, তবে আসল কথা কি জানেন তো, কোনো বইতেই সঠিক কথা লেখা নেই। ওনাকে নিয়ে তো হাজার হাজার জনের হাজার হাজার মত। যাই হোক, বলুন আপনাকে কোন বইটা দেব? যে বইতে সঠিক তথ্য পাওয়া যাবে। মানে একটু এদিক ওদিক তো থাকবেই, তাই না?
পুরো সত্যি তো আমার পুরো সত্যিটাই চাই তরুণ। জল মেশানো দুধ দিয়ে আর যাই হোক তদন্ত করা যায় না। তুমি দিতে পারবে কিনা বলো। নীলাঞ্জন খানিক বিরক্ত হয়ে বলল। তরুণ সঙ্গে সঙ্গে বলল, আরে না স্যার, আপনি যে কি বলেন, আমার থেকেই তো এত বছর ধরে বই সংগ্রহ করছিলেন। একটা বই আছে বটে, তবে সেটা অনেক পুরনো। আমি খুঁজে দেখছি, এখানেই আছে। তবে এসব বইয়ের তো খোঁজ বেশি পড়ে না, তাই কোথায় ঢুকেছে একটু দেখতে হবে। একটু সময় দিন। বেশ, দেখো। তবে আমার হাতে বেশি সময় নেই কিন্তু। তরুণ বই খুঁজতে ভেতরে চলে গেল। নীলাঞ্জন দোকানের ভেতরে একটা চেয়ারে বসেছিল। হঠাৎ ওর কেমন যেন একটা লাগলো। মনে হলো কেউ যেন অনেকক্ষণ ধরে ওর ওপর নজর রাখছে। সামনের দিকে তাকালো নীলাঞ্জন। বইয়ের দোকানগুলোতে লোকের ভিড় গিজগিজ করছে, কিন্তু এত লোকের মাঝেও একজনের দিকে নীলাঞ্জনের দৃষ্টি ঘুরে গেল। লোকটা নীলাঞ্জনের দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই লোকটা চোখ নামিয়ে নিল। নীলাঞ্জনের কেমন সন্দেহ হলো। মনে হলো লোকটাকে আগেও কোথাও দেখেছে সে, কিন্তু কোথায় দেখেছে ঠিক মনে পড়ছে না। প্রফেসর সেন, কোথায় হারিয়ে গেলেন বলুন তো? এই তো বইটা পেয়ে গেছি, নেবেন না? তরুণ অনেকক্ষণ ধরেই ডেকে চলেছে নীলাঞ্জনকে। নীলাঞ্জন এতক্ষণে শুনতে পেলেও সেই ডাকটা। হ্যাঁ হ্যাঁ, নেব। এই তো, দাও দাও। তা কত হলো? দাম চুকিয়ে বইটা নিয়ে বেরিয়ে এলো নীলাঞ্জন, কিন্তু ততক্ষণে লোকটা ভিড়ের মাঝে হারিয়ে গেছে। লোকটার গায়ে একটা কালো চাদর জড়ানো ছিল, মাঝারি হাইট। এইটুকুই স্পষ্ট মনে আছে নীলাঞ্জনের। এক দৃষ্টিতে ভিড়ের দিকে তাকিয়ে রইল নীলাঞ্জন। মিশরের ভূত কি তাহলে কলকাতা অবধি পৌঁছে গেছে? না, বিষয়টা তো ভালো ঠেকছে না। আপন মনে কথাগুলো বলে উঠল সে। তীর্থ, তোর প্যাকিং শেষ হয়নি এখনো? স্নিগ্ধা জিজ্ঞেস করল। তীর্থ একের পর এক জিনিস ব্যাগে ঢুকিয়ে যাচ্ছে দেখে মাথা খারাপ হয়ে গেল স্নিগ্ধার। করছিস বলতো তুই? এত জিনিস প্যাক করলে প্লেন তো উড়তেই পারবে না। এই তুই চুপ কর তো। তোর আর কি, দিব্যি তো কত নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াচ্ছিস। আমি কতদিন এমন ছুটি কাটাইনি জানিস? এবারে আমি যত পারবো ঘুরবো। তীর্থ জিভ ভেঙছে কথাটা বলল। তীর্থ, আমরা ঘুরতে যাচ্ছি না, এটা সিরিয়াস একটা সমস্যা, একটু বোঝ। তীর্থ উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নীলাঞ্জন ওকে থামিয়ে দিয়ে বলল, স্নিগ্ধা, তোর সেই কলিগ যে বাক্সটা পেয়েছিল সেটা এখন কার তত্ত্বাবধানে আছে? ওটা আমাদের রিসার্চ হেড সুভাষ স্যারের আন্ডারে আছে। উনি নিজেই বাক্সটার দায়িত্ব নিয়েছেন। আর সত্যি কথা বলতে ওখানে বেন স্যারকে ছাড়া আর কাউকেই বিশ্বাস করা যায় না। বুঝলাম। নীলাঞ্জন গম্ভীরভাবে মাথা নাড়ল। তবে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার? কি ব্যাপার? ওখানে সবাই জানে বাক্সটা আমার কাছে আছে। আমি আমার সাথে করে বাক্সটাকে নিয়ে এসেছি। এমনকি ঠিক ওই রকম দেখতে একটা কাঠের বাক্স আমি নিয়েও এসেছি আমার সাথে, দুষ্কৃতীদের চোখে ধুলো দেওয়ার জন্য, যেন আসল বাক্সটার কেউ কোনো ক্ষতি না করতে পারে। নীলাঞ্জনের কপালে অনেকগুলো ভাঁজ ফুটে উঠল। তবে কি লোকগুলো ওর পেছনে লেগেছে ওই বাক্সটার খোঁজে? তীর্থ কথাটা শুনে খানিকটা ভয় পেয়ে গেল। বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে স্নিগ্ধা? তুই সেই সুদূর মিশর থেকে এসেছিস এত দূরে। ওই লোকগুলো তো তোর যে কোনো ক্ষতি করে দিতে পারতো। ক্ষতি করে দিলেও আসল জিনিসটা কখনোই পেত না। আলতো হেসে বলল স্নিগ্ধা। তীর্থ কপাল চাপড়ে বলল, এ বাজে বকিস না তো। আমি তোর ক্ষতি হয়ে যাওয়ার কথা বলছি। আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ওই কাঠের বাক্সটা আর সেই বাক্সের ভিতরে থাকা জিনিসগুলো। ওই বাক্সটার যদি গুরুত্ব নাই থাকবে, তাহলে নাজমা কেন ওটাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রাখবে? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই সমস্যাটার সমাধান করতেই হবে। কথাটা বেশ জোর দিয়েই বলে উঠল স্নিগ্ধা। আর ঠিক তখনই একটা কান ফাটানো আওয়াজে সবাই চমকে উঠল।
নীলুদা! চিৎকার করে উঠল তীর্থ। খানিকক্ষণের জন্য সবকিছু যেন থমকে গেল। প্রায় মিনিট 10 ঘরে কোনো সাড়া শব্দ নেই। অন্ধকার হয়ে গেছে সারা ঘর। কেউ কোনো কথা বলছে না। খানিকক্ষণ পরে স্নিগ্ধার গলার স্বর শোনা গেল। তীর্থ, তুই ঠিক আছিস তো? দাদা, কোথায় তুমি? এই তো আমি ঠিক আছি। তোরা? এই বলতে বলতে উঠে বসলো নীলাঞ্জন। গুলিটা জানালা দিয়েই ছুঁড়েছে। হাত বেশ ভালোই, আর একটু হলেই বুকে এসে মৃত্যু। নেহাতি ভাগ্যক্রমে সরে গিয়েছিলাম, না হলে আজকে এখানেই মরে পড়ে থাকতাম। একবার বাইরের এমসিবিটা চেক করতে হবে, হয়তো ইলেকট্রিকের কানেকশনটাও কেটে দিয়েছে। মুচকি হেসে বলে উঠল নীলাঞ্জন। তীর্থ আর স্নিগ্ধা একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করল। নীলাঞ্জন বলল, কি হলো? অমন ভ্যাবলাকান্তর মতন তাকিয়ে আছিস কেন আমার দিকে? ওভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। পুলিশকে ফোন করে খবরটা দে। এই বলেই ঘরের আলোগুলো জ্বালিয়ে দিল নীলাঞ্জন। ঘরটা প্রায় লণ্ডভণ্ড হয়ে আছে। গুলিটা জানলার কাঁচ ভেদ করে সোজা দেওয়ালের কোণে লেগেছে। আমাদের অভিযান শুরু হয়ে গেছে রে তীর্থ। ব্যাগ গোছানো শেষ কর তাড়াতাড়ি, কাল সকাল সকাল ফ্লাইট। এই বলেই নীলাঞ্জন নিজের ঘরে চলে গেল। তীর্থ আর স্নিগ্ধা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ফ্লাইটটা দিল্লির মাটি সবে ছুঁয়েছে তখন। নীলাঞ্জন, তীর্থ আর স্নিগ্ধা ক্যান্টিনে বসে লাঞ্চ করছে। নীলাঞ্জন হাজার কাজের মাঝেও বইপাড়া থেকে কিনে আনা বইটা পড়ছে। এমনকি প্লেনেও সারাক্ষণ বইটা মুখের সামনে ধরে বসেছিল। নীলুদা, কি বুঝছো বলো তো? তীর্থ মালাই চায় চুমুক দিয়ে জিজ্ঞেস করলো। কি বুঝবো বলো দেখি? এখনো তো কেসটার অর্ধেকটাই জানি না। শুধু ওই বাক্সটা আর ওই বাক্সটাকে কেন্দ্র করে ঘুরতে থাকা অনেকগুলো প্রশ্ন। এর বাইরেও এমন অনেক কিছু আছে যা এখানে বসে বসে ভাবতে পারবো না। এই বলেই নীলাঞ্জন নিজের খাবারের প্লেটে মন দিল। তীর্থ বুঝে গেল নীলাঞ্জন এখন আর কোনো কথা বলবে না, তাই ও চুপ করে গেল। হঠাৎ স্নিগ্ধা বলে উঠল, নীলুদা, ওই লোকটা কি আমাদের উপর নজর রাখছে? নীলাঞ্জনের চোখ দুটো ওই দিকে আবদ্ধ হয়েছিল। স্নিগ্ধা সেদিকে দৃষ্টি আকর্ষণ করতেই নীলাঞ্জন বলল, এই তাকাবি না একদম ওদিকে, ওদের কিছু বুঝতে দেওয়া যাবে না, মন দিয়ে খেতে থাক। তীর্থ বলল, নীলুদা, আমাদের এভাবে যাওয়াটা বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? গতকাল রাত্রে ঘরে যে গুলিটা ছোড়া হলো সেটা নিয়ে পুলিশকে বিশেষ চিন্তিত আমি দেখলাম না। এমন একটা ভাব করলো যেন তোমার পেশায় এমন হওয়াটা স্বাভাবিক। কোনো প্রোটেকশন দেওয়ার কথাই বললো না। আমি চাই না পুলিশ আমাকে কোনো প্রোটেকশন দিক। আমি একাই সব সামলে নিতে পারবো। পুলিশ এসে বিষয়টাকে আরো বেশি ঘেঁটে দেবে, লোক জানাজানি হবে, এর চেয়ে এটাই ভালো। নীলাঞ্জনের কথা শুনে তীর্থ বলল, সবই বুঝতে পারছি, কিন্তু সবাই মিলে বিপদে না পড়ি। পড়বি না, আমি আছি তো, এখনো হারে জং ধরেনি। কথাটা বেশ আত্মবিশ্বাসের সাথে বলল নীলাঞ্জন। তীর্থ ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। অনেকদিন পরে যেন পুরনো নীলুদাকে আবার ফিরে পেল সে, সেই হারিয়ে যাওয়া মানুষটা। সুভাষ বলেছে গাড়ি পাঠিয়ে রাখবে, তবু ফোন করে দেখি একবার। স্নিগ্ধা ফোনটা হাতে নেওয়ার আগেই একজন এগিয়ে এসে বলল, আপনি তো স্নিগ্ধা ম্যাডাম, ওনারা নিশ্চয়ই আপনার বন্ধু। সুভাষ স্যার আমাকেই পাঠিয়েছেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য। নীলাঞ্জন ভালো করে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখল লোকটাকে। স্নিগ্ধা জিজ্ঞেস করল, আপনার নাম? আল হাসান। ছোট্ট করে উত্তর দিয়ে লোকটা গাড়ির দিকে এগিয়ে গেল। নীলাঞ্জনরাও গেল ওর সাথে। গাড়ি স্টার্ট নেওয়ার পরে নীলাঞ্জন জিজ্ঞেস করল, স্নিগ্ধা, আমরা থাকবো কোথায়? আমার সাথেই থাকবে, আমার কোয়ার্টারে। তীর্থ স্নিগ্ধার কথা কেটে বলল, তোর ওই 2 কামরার ঘরে থাকা যাবে তো? স্নিগ্ধা মুখ বেঁকিয়ে বলল, তুই না হয় গ্যারেজে শুয়ে পড়িস, থাকতে হবে না তোকে 2 কামরার ঘরে। ছি,
নিজের হবু বরের সাথে এমন আচরণ করতে তোর একটুও লজ্জা করে না রে? স্নিগ্ধা আর তীর্থর খুনসুটি কানে যাচ্ছে না নীলাঞ্জনের। কেন যেন বারবার মনে পড়ে যাচ্ছে ওর শেষ অভিযানে অনুরাধা ওর সাথে ছিল, আর আজ সে নেই। না, তোমার কথা ভাবলে আমি যে কাজে এসেছি সেই কাজ হয়তো কোনোদিনই শেষ করে উঠতে পারবো না। আর নীলাঞ্জন সেন যদি কোনো কেস নিয়ে সেটাকে সলভ না করতে পারে, তাহলে সে তোমার সামনে এসে দাঁড়াবে কি করে বলো তো অনুরাধা? মনে মনে বলে উঠল নীলাঞ্জন। নীলুদা, তোমার ভাইকে একটু বোঝাও তো, আমার সাথে বেশি ঝগড়া করলে আমি কিন্তু গাড়ি থেকে ফেলে দেবো। তীর্থ, বিরক্ত করিস না স্নিগ্ধাকে। ছোট্ট করে উত্তর দিল নীলাঞ্জন। স্নিগ্ধা আর তীর্থ একে অপরের দিকে তাকালো। ওদের কিছুটা সময় লেগে গেল নীলাঞ্জনের মনে কি চলছে সেটা বুঝতে। তীর্থ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু স্নিগ্ধা ইশারায় বলে উঠল, এখন কিছু বলিস না। গাড়িটা আবার চলতে লাগলো। ওয়েলকাম মিস্টার সেন, ওয়েলকাম। স্নিগ্ধার মুখে আপনার অনেক কথাই শুনেছি। আমার মনে হয় আই থিঙ্ক ইউ উইল বি দ্য পারফেক্ট পারসন টু হ্যান্ডেল দ্য কেস। এই বলেই নীলাঞ্জনের দিকে হাত বাড়িয়ে দিল সুভাষ। নীলাঞ্জন হাত মিলিয়ে বলল, নাইস টু মিট ইউ সুভাষ। আপনি কতটা দায়িত্বের সঙ্গে ওই বাক্সটাকে রক্ষা করেছেন সেটা স্নিগ্ধার মুখে শুনেছি আমি। এই কেসে এত রেসপন্সিবল একজন মানুষের সাহায্য পাচ্ছি ভেবে আমার সত্যি খুব ভালো লাগছে। এইভাবে বলবেন না। আসলে কি বলুন তো, বিষয়টা এখনো প্রায় কেউ জানেই না। তবে এটা তো একটা ন্যাশনাল ক্রাইসিস। আমাদের দেশের অমূল্য সম্পদ কেউ বা কারা সরিয়ে নিতে চাইছে, আর এটা যে করেই হোক না কেন আটকাতেই হবে। তা তো বটেই, তা তো বটেই। এই বলে খানিকক্ষণ থম মেরে বসে থাকলো নীলাঞ্জন। তারপর হঠাৎ করে বলে উঠল, বাক্সটা একবার আমি দেখতে চাই সুভাষ। সুভাষ একবার নীলাঞ্জনের দিকে আর একবার স্নিগ্ধার দিকে তাকালো। তারপরে বলল, স্নিগ্ধা, লকারের থেকে বাক্সটা নিয়ে এসো। আচ্ছা স্যার। এই বলেই স্নিগ্ধা চলে গেল। তীর্থ নীলাঞ্জনকে জিজ্ঞেস করল, আচ্ছা নীলুদা, একটা কথা বলো তো, স্নিগ্ধার ওই বন্ধু মানে নাজমা যে বারবার নেফারতিতি করছিল, এই নেফারতিতির কেসটা কি? নেফারতিতি হলেন মিশরের একজন অন্যতম সুন্দরী এবং প্রভাবশালী রানী, রাজা আখেনাতেনের স্ত্রী এবং তুতেনখামেনের মা। যদিও চরিত্রটা বড়ই রহস্যময়ী। বলতে বলতেই নীলাঞ্জন সেই বইটা খুলে আবার পড়তে শুরু করলো। তীর্থর কৌতূহল মেটেনি দেখে সুভাষ মুচকি হেসে বলল, এই যে এই রানীর শেষ পরিণতি কি হয়েছিল কেউ জানে না। 1000 বার খোঁজাখুঁজি করেও তার সমাধি কিন্তু পাওয়া যায়নি। কি জানি, কোনো মরুভূমির ধূসরের মাঝে হয়তো হারিয়ে গেছে তার সমাধি। তবে বলা হয় প্রচুর দুর্মূল্য রত্ন নাকি ঠাসা ছিল এই সমাধিতে। কথাগুলো মন দিয়ে শুনছিল তীর্থ। এমন সময় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো স্নিগ্ধা। অস্থিরভাবে বলে উঠল, স্যার, স্যার বাক্সটা লকারে নেই। হোয়াট? সুভাষ চমকে উঠে দাঁড়ালো। তীর্থ যথেষ্ট অবাক হয়েছে। সুভাষ মাথায় হাত দিয়ে বলল, এটা কি করে সম্ভব? আমি তো গতকাল রাতেও ঘুমোতে যাওয়ার আগে চেক করে গেছি। বাক্সটা তো তখনও ছিল। হোয়াট ইজ হ্যাপনিং? কিন্তু আজ আর নেই। গম্ভীর স্বরে বলে উঠল নীলাঞ্জন। যারা পিছনে লেগেছে তারা যে সাধারণ মাথা নয় এটা তোমাদের বুঝতে হবে। ওরাও যথেষ্ট বুদ্ধি রেখেই চলে। কাল যখন আমাদের ঘর তছনছ করে ওরা কিছুই পায়নি, তখনই ওরা বুঝে গেছিল যে বাক্সটা কোথায় আছে। ব্যাস, এরপর সময় সুযোগ বুঝে জিনিসটা হাতিয়ে নেওয়া এমন কোনো বড় বিষয় নয়। নীলাঞ্জনের কথা শুনে তীর্থ বলল, নীলুদা, তাহলে এবার আমরা কি করব? আমি ছবি তুলে রেখেছিলাম, বলে উঠল স্নিগ্ধা। হোয়াট? কথাটা শুনে যেন সুভাষ আকাশ থেকে পড়ল। স্নিগ্ধা, তোমার কি বিচার বিবেচনা বোধ সব লোপ পেয়েছে? এতটা কেয়ারলেস তুমি হলে কি করে? এমন গুরুত্বপূর্ণ একটা জিনিসের রেকর্ড তুমি ফোনে রেখেছিলে। হোয়াট ইজ দিস বিহেভিয়ার?
আরে যে কোনো হ্যাকার তোমার ফোনটা অ্যাক্সেস করে সব ডেটা বের করে নিতে পারবে, এটা কি তুমি জানো না? স্নিগ্ধা খানিক হকচকিয়ে গেল। এত সামান্য একটা বিষয়ের জন্য কেন সুভাষ ওকে বকাবকি করছে? নীলাঞ্জন বলল, বাক্সটা অলরেডি পাচার হয়ে গেছে দুষ্কৃতীদের হাতে, তাই এখন এটা নিয়ে হাপিত্তেশ করে কোনো লাভ নেই। বরং স্নিগ্ধা বুদ্ধিমানের কাজ করেছে একদিক দিয়ে। ছবিগুলো তুলে রেখেছে বলে আমাদের কাজ অনেক বেশি সহজ হয়ে গেছে। মিস্টার সেন, আপনি বুঝতে পারছেন না। আমি সবটাই বুঝতে পারছি সোবাস, কিন্তু কেসটা এখন আমি হ্যান্ডেল করছি। কোনো ধরনের সমস্যা দেখা গেলে সেটা আমার দায়িত্ব। এখন এই বিষয়ে কথা থাক। এই বলে নীলাঞ্জন স্নিগ্ধাকে বলল, স্নিগ্ধা, ছবিগুলো আমাকে দাও। এই ছবিগুলোই এখন আমাদের একমাত্র ক্লু। স্নিগ্ধা সঙ্গে সঙ্গে নীলাঞ্জনকে পাঠিয়ে দিল। নীলাঞ্জন চোখে চশমা এঁটে বসে পড়ল। তীর্থ আর স্নিগ্ধাও ওর দুই পাশে বসে পড়ল। বাক্সটার ভেতরে একটা ছোট্ট মূর্তি রয়েছে, কোনো এক মিশরীয় দেবীর মূর্তি। নীলাঞ্জন অস্ফুটে বলে উঠল, নেফারতিতি। এই মূর্তিটা নেফারতিতির? তীর্থ উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল, এটা একটা মিনিয়েচার মূর্তি বলা চলে। এটা প্রথম হিন্ট। তীর্থ, বসে না থেকে নোট ডাউন কর। তীর্থ খানিক অবাক হলো। নীলুদা, কি ব্যাপার বলো তো? একটা মূর্তির কথা, সেটাও নোট ডাউন করব? হ্যাঁ, করবি। তীর্থর প্রশ্ন শুনে খানিকটা ধমক দিয়ে বলল নীলাঞ্জন, এত প্রশ্ন করলে কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করে নেব। চুপচাপ যা যা বলবো সেটা করবি। এই 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 অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করবে মানেটা কি? আমি ছিলাম, আছি, আমিই থাকবো। দাঁড়াও, এক্ষুনি নোট ডাউন করছি বস। এই বলেই ছোট্ট একটা রাইটিং প্যাড বের করে মূর্তিটার বর্ণনা লিখে ফেলল তারা। যদিও ছবিতে খুব সামান্যই বোঝা যাচ্ছে। বাক্সটার ভিতরে অনেকগুলো ছোট ছোট কাগজ আছে। নীলাঞ্জন বলল, হায়ারোগ্লিফিক্স। এভাবে ছবি দেখে বোঝা সম্ভব নয় এটা। তবুও কি নীলুদা? এই ছবিগুলোর একটা ঠিকঠাক প্রিন্ট আউট নিতে হবে। সোবাস, এখানে এমন কোনো স্টুডিও আছে যেখানে পুরনো কিংবা নষ্ট হয়ে যাওয়া ছবি ঠিক করে দেওয়া হয়? নীলাঞ্জনের কথা শুনে সুভাষ খানিক আমতা আমতা করে বলল, মানে তা আছে বটে, কিন্তু সে তো এখান থেকে অনেকটাই দূরে, প্রায় 1.5 ঘন্টা তো লাগবেই। আসলে রিসার্চ সেন্টারটা মূলত শহর থেকে একটু দূরেই অবস্থিত। সে দূরে হোক, কিন্তু আমাকে যেতেই হবে। কালকে একবার ব্যবস্থা করে দিতে পারবেন? নীলাঞ্জনের কথা শুনে সুভাষ বলল, বেশ তো, কাল হাসানের গাড়িতে করে আপনি চলে যাবেন। আমিও যাব। তীর্থকে বাচ্চার মতো আবদার করতে দেখে নীলাঞ্জন বলল, না, তুই যাবি না। এতদিন পরে যখন সময় পেয়েছিস, দুজনে মিলে একটু সময় কাটাবি। স্নিগ্ধা বলে উঠল, ও কি একা যাবে নাকি তোমার সাথে? আমি বুঝি যাব না? না, কেউ যাবে না। সবাই মিলে এক জায়গায় ছুটলে কখনো কাজ শেষ হবে না। তোদের আমি অন্য কাজ দিয়ে যাব। নীলাঞ্জনের কথা শুনে তীর্থ আর স্নিগ্ধা প্রায় একসাথে বলে উঠল, কি কাজ দেবে গো? এটা পরে বলছি। আপাতত কোয়ার্টারে চল। অনেকটা পথ জার্নি করে এসেছি। শরীরটা বিছানায় না ফেলা পর্যন্ত শান্তি হচ্ছে না। এই বলেই নীলাঞ্জন উঠে দাঁড়ালো। সুভাষও উঠে দাঁড়ালো। সরি মিস্টার সেন, মানে আমার ভীষণই খারাপ লাগছে। বাক্সটাকে আমি রক্ষা করতে পারলাম না। আই এম ভেরি সরি মিস্টার সেন। না না, এভাবে বলো না প্লিজ। তুমি যথাসাধ্য চেষ্টা করেছিলে, আমি জানি। আচ্ছা সোবাস, যে ঘরের লকারে এই বাক্সটা ছিল, সেই ঘরে একবার আমাদেরকে নিয়ে যেতে পারবে? মানে তোমার যদি কোনো অসুবিধে না হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসুন না, এই যে এই দিকে আসুন। নীলাঞ্জনের পিছু পিছু স্নিগ্ধা আর তীর্থও গেল। ঘরটা বেশ ছোট। একদিকে বইয়ের তাক, সেই তাকে সারি সারি বই, আর আরেক দিকে একটা ছোট্ট স্টিলের আলমারি। এছাড়া আর কোনো আসবাবপত্র ঘরে নেই। ঘরটায় একটা মাত্র বন্ধ জানলা। এই স্টিলের আলমারির ভেতরেই ছিল বাক্সটা? হ্যাঁ। মাথা নাড়ালো সুভাষ। নীলাঞ্জন বেশ গম্ভীর হয়ে গেল। তীর্থ নীলাঞ্জনের মুখের অভিব্যক্তি দেখে বলল, কি ভাবছো নীলুদা? জানলা বন্ধ থাকা সত্ত্বেও কি করে কেউ ঘরে প্রবেশ করলো? মাথাটা তোর একটু আধটু খুলছে দেখছি। নীলাঞ্জন আলতো হেসে বলল, ঠিকই ধরেছিস। চোর অত কাঁচা বুদ্ধি মাথায় রেখে কাজ করে না।
তাই ছিঁচকে চোরের মতন জানালা ভেঙে ঘরে ঢোকেনি। রীতিমতো সকলের চোখে ধুলো দিয়ে বাক্সটা নিয়ে চলে গেছে। এই বলে নীলাঞ্জন ঘর থেকে বেরিয়ে এলো। তো বাস, আমাকে একটু মনে করে বলো তো, আজ সকাল থেকে কে কে তোমার বাড়িতে এসেছে? জিজ্ঞেস করলো নীলাঞ্জন। সুভাষ খানিক মাথা চুলকে বলল, আমার এক ছাত্র এলিভ, ও ছাড়া আর তো কেউই আসেনি। এলিভ কেন এসেছিল? সুভাষ খানিক আটকে আটকে বলল, ও তো প্রায়শই আসে এখানে। উত্তরটা গুছিয়ে স্নিগ্ধা বলে দিল, এলিভো আমাদেরই মতো স্যারের আন্ডারে রিসার্চ করছে, যদিও ওর টপিকটা আমাদের চেয়ে কিছুটা আলাদা। স্যারের থেকে নানান ধরনের বই নেয়। সুভাষ স্নিগ্ধার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, মানে আজ সকালেও বই নিতে এসেছিল। বইটা নিয়েই চলে গেল? হ্যাঁ। সুভাষ উত্তর দিল। নীলাঞ্জন ফের জিজ্ঞেস করলো, তা কি নিয়ে রিসার্চ করছে তোমার এই ছাত্র? ও রিসার্চ করছে হারিয়ে যাওয়া মমিদের খোঁজ নিয়ে। কথাটা শুনে নীলাঞ্জন আর তীর্থ খানিক চমকে উঠল। তারপর আর সময় নষ্ট না করে বেরিয়ে গেল। না না নীলুদা, এটা তোমরা ঠিক বলছো না। এলিফ ভীষণ ভালো ছেলে, ও কখনোই এই ধরনের কাজের সাথে জড়াতে পারে না। স্নিগ্ধা মাথা ঝাঁকিয়ে বলে উঠল। তীর্থ বলল, আরে আচ্ছা, সমস্যায় পড়া গেল তো। আচ্ছা স্নিগ্ধা, তোর কি মনে হয় এতটা কাকতালীয় ঘটনা ঘটতে পারে? আমরাও এক হারিয়ে যাওয়া রানীর সমাধি খুঁজে চলেছি, আর সেও এই বিষয়টার ওপরেই রিসার্চ করছে। নীলাঞ্জন এতক্ষণ প্রায় চুপ করেই ছিল, তবে তীর্থর কথাটা শুনে হঠাৎ বলে উঠল, এই, আমরা যে হারিয়ে যাওয়া রানীর সমাধি খুঁজছি, তোকে কে বললো সেটা? ওমা, তুমিই তো তখন বলেছিলে রানী নেফারতিতির সমাধি নাকি কেউ খুঁজে পায়নি। তা খুঁজে যখন পাওয়া যায়নি, তখন নিশ্চয়ই খোঁজ চলছে। হয়তো ওই জন্যই তো বাক্সটায় নেফারতিতির মূর্তি ছিল। হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি কিন্তু। এই বলে খাতায় পেন দিয়ে কি সব যেন আঁকি বুকি কাটতে লাগলো নীলাঞ্জন। খানিক বাদে হঠাৎ নিজেই চিৎকার করে বলে উঠল, ইয়েস তীর্থ, ইয়েস, মোটিভ। এটাই তো একটা বড় মোটিভ হতে পারে। ওই সমাধিটা খুঁজে পাওয়ার লোভেই হয়তো নাজমা, কিন্তু নাজমা বাক্সটা পেল কি করে? স্নিগ্ধা বলল, আমি তা জানি না। হঠাৎ করে ওর কি হয়েছে আমি বা বেন কেউই কিছু জানি না। আমি শুধু এইটুকু বলতে পারি, তোমরা এলিফকে এর মধ্যে বেশি জড়িও না। যথেষ্ট কষ্ট করে পড়াশুনো করছে ও। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে। বাবা নতুন বিয়ে করার পর থেকে সম্পর্ক বিশেষ ভালো নেই ওদের বাড়ির লোকের সাথে। এখন যদি এই সব কোনো কারণে ওর পড়াশোনায় কোনো ক্ষতি হয়, তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। এইটুকু বলেই ঘরের ভেতরে চলে গেল স্নিগ্ধা। তীর্থ খানিকক্ষণ চুপ থেকে বলল, ওর হঠাৎ কি হলো বলো তো নীলুদা? একটু সময় দে ওকে। যে মেয়েটার সঙ্গে এতদিন কাজ করলো, সেই মেয়েটা আজ আর নেই। পরপর কতগুলো শখ নেবে বলতো? নীলাঞ্জন ভারী গলায় কথাটা বলল। তীর্থ অভিযোগের সুরে বলল, তাই বলে ও ক্রমাগত ওই ছেলেটাকে সাপোর্ট করে যাবে? কি যেন এলি না কি নাম যেন, দূর চাই। ওর কতটা দোষ আছে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন? বিষয়টা তো ক্রিস্টাল ক্লিয়ার। একেবারেই না। এই পুরো ঘটনাটার পিছনে অনেক বড় চক্রান্ত আছে রে তীর্থ। সেই চক্রান্তটাকেই ধরতে হবে। এই বলে নীলাঞ্জন বিছানায় শরীর এলিয়ে দিল। অনেকদিন পরে মাথা খাটিয়ে কিছু বার করতে হচ্ছে। কেন যেন বারবার ভয়ে যাচ্ছে, যদি আগের মতো না পারে, যদি ব্যর্থ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠতে তিনজনেরই বেশ দেরি হয়ে গেছে। গতকালের জার্নির ক্লান্তি আজও দূর হয়নি। তবু স্নিগ্ধাই উঠে সবাইকে ডাকল। তার অন্যতম কারণ হলো সুভাষ গাড়ি পাঠিয়ে দিয়েছে নীলাঞ্জনের জন্য। নীলাঞ্জন তৈরি হতে হতে বলল, আমার একবার স্টুডিওতে যাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। তোরা এখানেই থাকবি আর আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিবি। তীর্থ জিজ্ঞেস করল, কি কাজ বলো তো? স্নিগ্ধা, নাজমার ফ্যামিলি হিস্ট্রিটা আমার চাই আজ রাতের মধ্যেই। আর তীর্থ,
তুই এলিভের সঙ্গে আজকেই কথা বলবি, তবে পরিচয় গোপন করে। কি মনে থাকবে তো? পারবি তো? তীর্থকে মাথা নাড়তে দেখে নীলাঞ্জন বলল, কিসের পরিচয় কথা বলবি বলতো? কিসের পরিচয়? এ মানে ইতিহাসের প্রফেসর, ওর সাথে ওর পেপার নিয়ে কিছু কথা বলতে যাব। ভেরি গুড, তাহলে এটাই ফাইনাল। নীলাঞ্জন আর তীর্থর কথার মাঝে ফিক করে হেসে ফেলল স্নিগ্ধা। বলল, ওকে প্রফেসর সাজালে আর দেখতে হবে না, হয়তো বলে বসবে হুমায়ুন কালিদাসের ঠাকুরদা ছেলে। নীলাঞ্জন স্নিগ্ধা একসাথে হেসে উঠল। তীর্থ মুখ ভার করে বলল, মজা করছো তো আমাকে নিয়ে? এই আমি ছাড়া তোমরা কেমন ভাবে কেস সলভ করো আমি দেখি। না না স্নিগ্ধা, এ কিন্তু ভারী অন্যায়। যতই হোক ও আমার তোপসে, ওকে রাগালে চলবে না। ওকে ছাড়া কি আমাদের চলবে? এই বলে তীর্থর মাথায় একটা চাঁটি মেরে বেরিয়ে গেল নীলাঞ্জন। স্নিগ্ধা বলল, এইবার তুই একা ম্যানেজ করতে পারবি তো? তীর্থ জামার কলার নাচিয়ে বলল, দেখ না কেমন খবর বের করি। সেই দেখা যাবে। যাই হোক, সাবধানে যাস, আর এতটুকু বেগতিক বুঝলেই আমাকে ফোন করিস। আমার বিশ্বাস ওরা আমাদের উপরে নজর রাখছে। বেশ, বুঝলাম মাতে। এখন আমরাও বেরোই। হ্যাঁ চল। স্টুডিওতে ছবিগুলো দেওয়া মাত্র স্টুডিওর ছেলেটা কেমন যেন আঁতকে উঠল। কার্স কার্স! নীলাঞ্জন ভ্রু কুঁচকে তাকালো ছেলেটার দিকে, তারপর চিৎকার করলো, হোয়াট কার্স? দি মম ইজ কার্স! নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, এইগুলোকে এখান থেকে নিয়ে যান। ছেলেটা এমন অস্থির অস্থির কেন করছে ঠিক বুঝে উঠতে পারল না নীলাঞ্জন। তবে এইটুকু বুঝতে পারল যে ছেলেটা নিশ্চয়ই কিছু জানে এই ছবির ব্যাপারে। শোনো 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 শোনো, আরে আরে শান্ত হও প্লিজ, আমার কথাটা শোনো। টেল মি হোয়াট ইজ দ্য কজ? নীলাঞ্জন শক্ত করে ধরল ছেলেটাকে। ছেলেটা থর থর করে কাঁপছে। ওভাবে কাঁপতে কাঁপতেই ছেলেটা বলল, আপনি জানেন না? আপনি আপনি জানেন না কিছু? হ্যাঁ, ওই এই ছবিটা, এই ছবিটা। বলতে বলতে বিষম খেয়ে উঠল লোকটা। নীলাঞ্জন জল এগিয়ে দিল লোকটার দিকে। লোকটা জল খেয়ে একটু ধাতস্থ হয়ে বলল, এই মূর্তিটা টোয়ারেটের, আর টোয়ারেট কে আশা করি আপনারা জানেন। টোয়ারেট? আমি যতদূর জানি এটা তো কোনো এক অপদেবীর নাম। হ্যাঁ, টোয়ারেট ছিলেন অপদেবতা অ্যাপোফিসের স্ত্রী। না হয় উনি প্রথম ডেমন কুইন। অ্যাপোফিস ছিলেন আমাদের দেবতার রা, অর্থাৎ সূর্যের সবচেয়ে বড় শত্রু। তবে কি আমি ভুল দিকে এগোচ্ছি? মনে মনে বলে উঠল নীলাঞ্জন। দোকানের ছেলেটা বলল, আপনি এইসবের হদিশ পেলেন কোথায় বলুন তো? হ্যাঁ, আমি যতদূর জানি এসব মূর্তির চল বহু আগেই শেষ হয়ে গিয়েছে। এমনকি রানী নিজে দায়িত্ব নিয়ে এসব বন্ধ করিয়েছিলেন। তার জন্য অবশ্য তাকে ফল ভোগ করতে হয়েছিল। ছেলেটার কথা শুনে ভাঁজ পড়ল নীলাঞ্জনের কপালে। ও বলল, কি ঘটনা শুনবেন? লোকটা যেন এবারে খানিকটা উৎসাহিত হয়ে পড়ল। নীলাঞ্জন বলল, বলবেন নাকি? আচ্ছা, আপনাকে ভরসা করে বলছি, কিন্তু কাউকে বলতে পারবেন না, ঠিক আছে? এই বলেই নীলাঞ্জনকে বসার জন্য চেয়ার দেখিয়ে দিল ছেলেটা। প্রথমে যে উত্তেজনাটা নিয়ে কাজ করবে ভেবেছিল তীর্থ, সেই উত্তেজনাটা ক্রমশ কমে আসছে। এলিভের বাড়ির কলিং বেলটা বাজানোর আগে কেমন যেন বুকের ভেতরটায় ধুকপুকানি বেড়ে গেছে। চোখের মোটা ফ্রেমের চশমাটা স্নিগ্ধাই পরিয়ে দিয়েছে। এতে নাকি ওর বয়সটা একটু বেশি দেখাবে। তাছাড়া গলার স্বরটাও একটু মোটা করে কথা বলতে হবে।
এমনটাই শিখিয়ে দিয়েছে স্নিগ্ধা। ভয়ে ভয়ে কলিং বেলটা বাজালো তীর্থ। কে? ভেতর থেকে একটা মৃদু গলার স্বরে কেউ বলে উঠল, আমি আমি মানে এর বেশি কথা ফুটল না তীর্থর মুখে। তবে একটা অল্প বয়সী ছেলে দরজাটা খুলল, আর খুলে একটু হকচকিয়ে গেল। আপনি আপনি কে? আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। তীর্থ খানিক গলা খাকারি দিয়ে বলল, আমি প্রফেসর দিকপাল চট্টরাজ, এসেছি সুদূর বাংলা থেকে। ও, কিন্তু আমার কাছে কেন এসেছেন? একটু ভেতরে গিয়ে কথা বলা যেতে পারে কি? অবশেষে বলেই ফেলল তীর্থ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে পাটা ধরে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই, আসুন না। ছেলেটা ভেতরে নিয়ে গেল তীর্থকে। বসুন প্লিজ। তোমার নাম এলিভ, তাই না? আগে হ্যাঁ, এবার যদি আসার কারণটা বলেন। অবশ্যই, আমি তোমার রিসার্চ পেপারের কিছুটা পড়েছি, আর আমার মনে হয়েছে একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারবে। কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা বই লিখছি মিশরের প্রাচীন রানীদের ওপরে, সেই কারণেই তোমার সাহায্য চাই। তুমি যদি নেফারতিতির নামটা তীর্থ উচ্চারণ করার সাথে সাথেই এলিভের চোখের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। ও, তার মানে তুমিও গুপ্তধনের লোভী এখানে এসেছো? পাবে না, পাবে না, কেউ কোনোদিন ওটা পাবে না, চিৎকার করে উঠল এলিভ। আমার দিদি এই গুপ্তধনকে তোমাদের মতো পাপীদের হাত থেকে রক্ষা করবে বলেই নিজের প্রাণ দিয়েছে। তোমরা কোনোদিনের নাগাল পাবে না। এই বলেই নিজের হাতের সামনে থাকা ফুলদানিটা তুলে তীর্থর দিকে ছুঁড়ে মারল। ওরে বাবারে! ভাগ্যিস সময় বুঝে ডান দিকে সরে গিয়েছিল তীর্থ, তাই তো একটুর জন্য রক্ষা পেল সে। ভীত দৃষ্টিতে এলিভের দিকে তাকিয়ে তীর্থ বলল, আরে ভুল বুঝছো আমাকে তুমি। আমরা তোমাদের জন্যই এসছি, তোমার মৃত দিদির মৃত্যুর রহস্যের কিনারা করব বলেই এসছি। তোমার প্রফেসরকে জিজ্ঞেস করে দেখো। প্রফেসর? কোন প্রফেসর? ছেলেটার চোখে মুখে যেন ভয়ের রেশ বেড়ে গেল। তীর্থ বলল, কেন? প্রফেসর সুভাষ। সুভাষ? হিস্টেরিয়া রোগের মতো থরথর করে কাঁপতে লাগলো এলিভ। উনি জানেন আপনি এখানে এসেছেন? জানার তো কথা, কেন বলো তো? তীর্থর কাঁধ দুটো চেপে ধরে বার কয়েক ঝাঁকালো এলিভ। তুমি তুমি ওই সুভাষের সাথে হাত মিলিয়ে এখানে এসেছো, তাই তো? রীতিমতো চিৎকার করে উঠল এলিভ। এবারে তীর্থ ধৈর্য হারালো। ধ্যার, তোমাকে কখন থেকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি তো কিছুই বুঝতে চাইছো না। আমরা খুঁজে বের করতে এসছি তোমার দিদির মৃত্যুর রহস্য। স্নিগ্ধা নিয়ে এসছে আমাদের। স্নিগ্ধা দিদি? স্নিগ্ধার নাম শুনে যেন এলিভের মনটা একটু নরম হলো। ও বলল, স্নিগ্ধা দিদি বোধহয় কিছুই জানে না, তাই না? কোথায় স্নিগ্ধা দিদি? নাজমার বংশ পরিচয় জানতে গেছে। তুমি বলছো নাজমা তোমার দিদি। নাজমা কি করে তোমার দিদি হলো? সে অনেক কথা। আপনারা সত্যিই আমার ভালো করতে চান? আগে স্নিগ্ধাটিকে ডাকুন, না হলে আমি কি করে বুঝবো আপনি ভালো মানুষ? এলিভ এমনভাবে প্রশ্নটা করলো যে তীর্থ না হেসে থাকতে পারল না। কেন? তোমার স্নিগ্ধা দিদি থাকলে কি করে বুঝবে আমি ভালো না খারাপ? কারণ স্নিগ্ধাদি কখনো খারাপ লোকেদের আমার ঘরে নিয়ে আসবে না। আমি জানি, দিদি বলেছে। দিদি সবচেয়ে বেশি বিশ্বাস করতো স্নিগ্ধাদিকে। এমনকি মারা যাওয়ার আগে দিদি স্নিগ্ধাদির কাছে গেছিল। তীর্থ খানিক গম্ভীর হয়ে গেল। এই নাজমার রহস্যের যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ ওর ঠিক শান্তি হচ্ছে না। খানিকটা চিন্তিত হয়েই স্নিগ্ধাকে ফোন করলো তীর্থ। চোখ দুটো খুলতেই নীলাঞ্জন চারিদিকে কেবল অন্ধকার দেখতে পেল। উঠে বসতে যেতেই টের পেল মাথার পিছনে অসম্ভব যন্ত্রণা করছে। কেউ হাত পা বেঁধে ফেলে রেখেছে ওকে। চোখ বুঝে আরও বেশ কিছুক্ষণ শুয়ে থাকলো নীলাঞ্জন। মনে করার চেষ্টা করলো ঠিক কি হয়েছিল ওর সাথে। ওই স্টুডিওর ছেলেটা ওকে ভেতরে নিয়ে গিয়েছিল টয়ারেটের ইতিহাস বলবে বলে। তারপর কি যে হলো, কেউ বোধহয় পেছন থেকে ওর মুখ চেপে ধরল, আর তারপরেই সব কেমন আবছা হয়ে গেল।
জল জল জল। আধো স্বরে বলে উঠল নীলাঞ্জন, গলাটা বড় শুকিয়ে এসেছে। হঠাৎ দরজাটা দড়াম করে খুলে গেল। কারা যেন ভেতরে প্রবেশ করছে। কিছু মৃদু কথা ভেসে আসছে ওর কানে। কারা যেন কী সব ভাষায় কথা বলে চলেছে ক্রমাগত। ভাষাটার অর্থ ঠিক বুঝতে পারল না নীলাঞ্জন। কিছু সময় পরে পায়ের শব্দ আরও জোরালো হলো। নীলাঞ্জন আধা বোঝা চোখে দেখল কেউ যেন এগিয়ে আসছে ওর দিকে। কি মিস্টার সেন, হ্যাঁ, কেমন লাগছে? প্রায় ওর মুখের কাছে এসে কথাটা জিজ্ঞেস করলো লোকটা। লোকটার শরীরটা অনেকটা ছায়ার মতো, আলো আঁধারির মাঝে তেমন কিছুই বোঝা যাচ্ছে না। তবে গলার স্বরটা বেশ পরিচিত লাগলো নীলাঞ্জনের। কে? চাপা গলায় বলে উঠল নীলাঞ্জন। ও, চিনতে পারছেন না? এত সহজে ভুলে গেলেন? এই, আলোটা ধর তো মুখের সামনে। মুখের ওপরে আলোটা এসে পড়তেই চোখ কুঁচকে ফেলল নীলাঞ্জন। সুভাষ? নীলাঞ্জন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তার পরের মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, যাক, আমার অনুসন্ধান তবে ঠিক দিকেই এগোচ্ছিল। কি বলো? নীলাঞ্জনের কথা শুনে মৃদু হাসল সুভাষ। তারপরে বলল, সবই যখন জানেন তাহলে কাজ শুরু করতে ক্ষতি কোথায়? কাজ? তাও আবার আপনার জন্য? তা স্বপ্ন ভালোই দেখেছেন, কিন্তু নীলাঞ্জন সেন যে এত সস্তা নয় মশাই। নীলাঞ্জনের কথা শুনে হেসে উঠল সুভাষ। পরক্ষণেই দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনাকে কাজটা করতেই হবে। মনে রাখবেন, যে করেই হোক আপনাকেই করতে হবে। নীলাঞ্জন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সুভাষের দিকে। সুভাষ চিৎকার করে বলে উঠল, কি ভেবেছিল কি ওই রানী? কি ভেবেছিল? আমাদের ইষ্ট দেবতার গহনা লুকিয়ে ভেবেছিল আমাদের জাতিকে শেষ করে দেবে। এতটা উদ্ধত্ত ওই রানীর। ছাড়ব না, ছাড়ব না, কোনো দিন ছাড়ব না। ওই গহনা যে করেই হোক আমি উদ্ধার করে আনবো। আর সেই কাজে আমাকে সাহায্য করবেন আপনি ডক্টর নীলাঞ্জন সেন, আপনি। নীলাঞ্জনের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলে উঠল সুভাষ। এবার নীলাঞ্জন একটু নড়ে চড়ে বসল। সুভাষ কি বলতে চাইছে ঠিক বুঝতে পারছে না নীলাঞ্জন। কোন রানীর কথা বলছে সুভাষ? একটাই তো রানীর খবর এখানে এসে পেয়েছে নীলাঞ্জন। সেই রানীর কথাই কি বলছে? তুমি কিসের কথা বলছো বলো তো সুভাষ? আমি কিন্তু এসবের কিছুই জানি না। নীলাঞ্জন অস্থির হয়ে বলে উঠল। সুভাষ বলে উঠল, জানি, এখনো অর্ধেক গল্প তুমি জানো না। শুধু রানীর পেছনে ধাওয়া করলেই হবে প্রফেসর? শুধু রানীর গল্প শুনলেই হবে? রানীর পেছনে যে আরেক মহারানী ছিল, তার খবর জানতে হবে না প্রফেসর? কোন গল্প? বলবো প্রফেসর, বলবো। তোমাকেই সব বলবো, কারণ শেষ পর্যন্ত আসল জিনিসটা যে তোমাকেই খুঁজে বার করতে হবে। বুঝলে প্রফেসর? তবেই তো মুক্তি পাবে। ডুয়ারেট মুক্তি। নীলাঞ্জন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল সুভাষের দিকে। সুভাষ বলতে শুরু করল, শোনো তাহলে প্রফেসর, রা দেবতাকে মিশরীয়রা সর্বশ্রেষ্ঠ দেবতা হিসেবে মানলেও রায়ের চেয়ে বেশি শক্তিশালী দেবতা ছিল, যাদের আমরা মানে আমাদের মতো হাজার হাজার মিশরীয়রা মানত। আর সেই আমাদেরই উৎখাত করতে চেয়েছিল ওই রানী নেফারতিতি। উনি ছিলেন রা, অর্থাৎ
সূর্য দেবতার উপাসক। আর টোয়ারেট হলো সূর্যের পরম শত্রু। দুজনেরই তেজ ছিল অপার, আশ্চর্য। আমরা মনে করি টোয়ারেটের তেজ সূর্যের চেয়ে অনেক বেশি, অনেক গুণ বেশি। আর সেই কারণেই তো সূর্য দেবতা বারংবার ধ্বংস করে দিতে চাইতো টোয়ারেটকে আর তার সমস্ত বংশকে। নেফারতিতি ছিলেন ফারাওদের বংশের এক রহস্যময়ী নারী। তার পিতৃপরিচয় থেকে শুরু করে স্বামীর ঘর, সবটাই কেমন যেন রহস্যে মোড়া। রানী কিন্তু মোটেও সুবিধার ছিলেন না। রাজ্যপাট পাওয়ার জন্য নিয়মিত রায়ের উপাসনা করতেন। এমনকি রাজা মারা যাওয়ার পরে এই রানী হঠাৎ উধাও হয়ে যান। শোনা যায় তিনি অন্য কোনো রাজ্যের ফারাও হয়েছিলেন, আর তাই হয়েছিলেন সেই রায়ের উপাসনার জোরেই। আমাদের বেশ ভালোই দিন কাটছিল, কোনো রকম দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না। আমরা ছিলাম একেবারে আলাদা জাতের। আমাদের দেবতা আলাদা, সমাজ আলাদা, নিয়ম কানুন সবটাই আলাদা। আমরা টোয়ারেটের পুজো করতাম, কিন্তু কখনোই অন্য দেবদেবীর উপাসকদের প্রতি কোনো অবিচার করতাম না। তাদের সমান নজরেই দেখতাম, শুধুমাত্র ওদের সঙ্গে মেলামেশা করতাম না। কিন্তু ওই নেফারতিতি একটা বদমাশ, ওর নজর পড়ল আমাদের উপর। সে চাইল আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে। এই যে সমাধির ভেতরে আপনি দাঁড়িয়ে আছেন, সেই সমাধির ওপরেই দাঁড়িয়েছিল কোনো এককালে আমাদের টোয়ারেটের মন্দির। নেফারতিতি নিজে হাতে নষ্ট করেছিল এটা। কোনো ইতিহাসের উল্লেখ পাবেন না, কোনো ইতিহাসে পাবেন না। কিন্তু এমনটাই হয়েছিল। আমাদের সারা গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। খুব অল্প মানুষ বেঁচে ফিরতে পেরেছিল, কিন্তু আমাদের সব শেষ হয়ে গিয়েছিল, সব। আমাদের মাথার ওপর থেকে দেবী টোয়ারেটের আশীর্বাদের হাত একেবারে উঠে গিয়েছিল। এই মন্দির মিশে গিয়েছিল মাটিতে, আর মিশে গিয়েছিল দেবীর সেই বহু মূল্যবান মুকুট, যে মুকুটে দেবীর সমস্ত শক্তি সঞ্চারিত ছিল। সেই সাথে হারিয়ে গেল টোয়ারেট দেবীর উপাসকদের সমস্ত ঐতিহ্য, সমস্ত বিশ্বাস। এমনকি আমাদের পরিচয়টাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। যেখানে দেবী স্বয়ং বিরাজমান নয়, সেখানে তার সন্তানেরা কি করে থাকবেন বলুন তো? হ্যাঁ, তবু আমাদের মধ্যে কিছুজন বেঁচে গিয়েছিল। আমরা বড় হয়েছি দেবী টোয়ারেটের গল্প শুনে। পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি এক বুক ক্রোধ আর প্রতিশোধের খিদে, যে প্রতিশোধ আমি আজও বয়ে বেড়াচ্ছি। তাই টোয়ারেটকে আমি পুনর্জীবিত করবই, যে করেই হোক না কেন। টোয়ারেট আবার জাগবে। এই বলেই নীলাঞ্জনের হাতের বাঁধন খুলে দিল সুভাষ। তারপর বলল, এই সেই পিরামিড। এই পিরামিডের ভেতরেই কোথাও হারিয়ে গেছে সেই মুকুট।
এই হাইরোগ্লিফিক্সে সেই কথাই লেখা আছে। টুয়ারেট টুয়ারেট আমাদের একেবারে ডুবিয়ে যায়নি, একেবারে যায়নি। আবার তাকে খুঁজে পাওয়ার খোঁজ দিয়ে গেছে। এবার জাগবে, টুয়ারেট জাগবে। আমি এই ভাষা খানিকটা উদ্ধার করতে পেরেছিলাম, আর সেই সূত্র ধরেই এত দূরে পৌঁছেছি। আর আমি নিশ্চিত এই পিরামিডের ভেতরেই লুকিয়ে আছে টুয়ারেটের মুকুট। আর নাজমার রিসার্চ সেই কথাই বলছে। প্রফেসর, ও প্রফেসর, কাজটা এবার শুরু করে ফেলো। দেরি করলে যে তোমারই বিপদ বাড়বে চাঁদু। নীলাঞ্জনের মাথা গুলিয়ে যাচ্ছিল। নাজমাকে মারলে কেন? ও তো কিছু করেনি। চুপ, একদম চুপ। কে বলেছে? কে বলেছে ও কিছু করেনি? ওর কাছেই তো ছিল ওই বাক্সটা, আর ওখানেই তো ছিল ওই কাগজটা। আমাকে ও সব দেখালো, সব। তারপরে আমি যখন কাজ শুরু করতে চাইলাম, তখন বলে কিনা আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এত বড় শালির দুঃসাহস! হ্যাঁ, ও চেয়েছিল ওই মুকুটটাও একা উদ্ধার করবে, আর সেটা আমি কোনো দিনও হতে দেব না। তাই ওকে মেরে ফেলেছি, একদম মেরে ফেলেছি। নীলাঞ্জন একটা কথা বলতে পারল না। সুভাষ কাগজটা ছুঁড়ে মারল নীলাঞ্জনের মুখে। হে প্রফেসর, নাও ইউ উইল ফাইন্ড ইট ফর মি। আমি কিচ্ছু জানি না। তুমি এখানে আসাতে এক প্রকার সুবিধাই হয়েছে আমার। তুমি খুঁজে বের করবে মুকুটটা কোথায় আছে, আর সেই মুকুটটা আবার মন্দিরে প্রতিষ্ঠা করব আমি। নীলাঞ্জন কাগজটা তুলে নিল হাতে। ও এইটুকু বেশ বুঝতে পেরেছে যে সুভাষ মানসিকভাবে সুস্থ নয়, কিন্তু ও যা যা বলছে তা কি সত্যি? এখানে কি আদেও কোনো টুয়ারেট দেবীর মুকুট আছে? কাগজে সত্যি কি কিছু ছবি আঁকা আছে? আর তার মধ্যে একটা ছবির সাথে এই মাটির নিচের শহরটার বড্ড মিল। হ্যাঁ, এই পিরামিডের নিচটাকে আপাতত একটা বড় শহর বলেই মনে হচ্ছিল নীলাঞ্জনের। কেন যেন সুভাষের কথা মেনে ওই মুকুটটাকে খুঁজতে ইচ্ছে করছে না। অন্য কোনো সময় হলে কোনো এক দেশের সম্পদ ভেবে হলেও সেটা রক্ষা করার দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিত নীলাঞ্জন, কিন্তু এখন কেন যেন সেসব কিছুই ইচ্ছে করছে না। প্রচণ্ড অবাধ্য হতে ইচ্ছে করছে হঠাৎ করে। মনে হচ্ছে সুভাষ যদি এই মুহূর্তে ওকে মেরে ফেলে তাহলে ওর কিচ্ছু যায় আসবে না, বরং এতেই ও বেঁচে যাবে। তবু নাজবার মুখটা মনে পড়া মাত্র বুকের ভেতরটা কেমন যেন করে উঠল নীলাঞ্জনের। মনে হলো মেয়েটার জন্য অন্তত একটা বার চেষ্টা করা উচিত। তাই খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলো দেখতে লাগলো নীলাঞ্জন। গাড়িটা ছুটে চলেছে পশ্চিমের দিকে। তাড়াতাড়ি চালাও বেন, তাড়াতাড়ি চালাও, আমাদের এখনই পৌঁছতে হবে, নাহলে ওখানে যে কি সর্বনাশ ঘটে বসে থাকবে কে জানে। আমারই ভুল হয়েছে, নাজমার কথার অর্থ আমিই বুঝতে পারিনি। স্নিগ্ধা তাড়া দিল বেনকে। তীর্থ অস্থির হয়ে উঠেছে। নীলাঞ্জনের যদি কোনো ক্ষতি হয়ে যায় ও নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। খানিকটা উত্তেজিত হয়েই ও বলে উঠল, এলিফ, তুমি স্নিগ্ধাকে আগে কেন এসব জানাওনি? আপনি তো পরিচয় গোপন করেই এসেছেন এখানে, একবারও তো বলেননি আপনাদের পরিচয় কি।
এলিফ বলে উঠল। স্নিগ্ধা বলল, কারণ আমাদের সন্দেহটা তোমাকেই ছিল। তুমি যদি একবার আমাদেরকে সুভাষের ইতিহাসটা জানাতে তাহলে এমনটা হতো না। নাজমাও যে কেন জানায়নি তুমি ওর ভাই? এলিফ বলে উঠল, আমরা সৎ ভাই বোন। দিদির কাছে আমার বনিবনা কম ছিল, তাই জানাইনি। কিন্তু দিদি যে ভিতরে ভিতরে আমাকে এত স্নেহ করতো আমি তো জানতাম না। আমাকে বাঁচাতে গিয়েই গলা ধরে এলো এলিফের। স্নিগ্ধা দীর্ঘশ্বাস ফেলল। এলিফ বলল, আমরা টোয়ারেটের বংশোদ্ভূত, এটা সঠিক। কিন্তু এত যুগ পরে এসব গল্প ধরে কেউ বসেনি। কিন্তু আমাদের ইতিহাস দিদির মুখে শুনে আর ওই ছবিগুলো দেখে সুভাষ নিজের মতো গল্প বানিয়ে নেয়। দিদি বুঝেছিল সুভাষ মানসিকভাবে অসুস্থ, ওর স্ক্রিজোফ্রেনিয়া আছে। ওকে চিকিৎসা করানোর চেষ্টাও করেছিল, কিন্তু সুভাষ পুরোপুরিভাবে ভুল বুঝলো দিদিকে। ওই বাক্সটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। ওটা আমাদের বংশের পরিচয়। ওটা কি করে দিয়ে দিত দিদি, বিশেষ করে যেখানে আমি বিপদে পড়ে যেতাম। দিদি আমাকে বাঁচানোর জন্যই ওটা নিয়ে পালিয়েছিল, কিন্তু কিন্তু শেষ রক্ষা আর হলো না। চোখ ছলছল করে উঠল এলিফের। স্নিগ্ধা বলল, আর নেফারতিতি, নাজমা যে বলেছিল টোয়ারেটো জেগে উঠলে তাকে শেষ করার জন্যে আবার নেফারতিতি রায়ের উপাসনা করবে, আবার আমরা বংশচ্যুত হব। তাই নাজমা চাইতো না আবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক। স্নিগ্ধা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বেন বলে উঠল, এলিফ যে পিরামিডের কথা বলছিল আমরা কিন্তু সেখানেই চলে এসেছি। সামনের দিকে সবাই তাকালো। তীর্থ জিজ্ঞেস করল, এলিফ তুমি নিশ্চিত এটাই সেই পিরামিড? হ্যাঁ, দিদিকে এখানে জোর করে নিয়ে এসেছিল সুভাষ, আমার স্পষ্ট মনে আছে। আর তারপর দিদিকে জিজ্ঞেস করেছিল এই জায়গাটাই সেই জায়গা কিনা। দিদি উত্তর জানতো বলে খুব রেগে গিয়েছিল। তীর্থ বলে উঠল, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না। ভিতরে নীলুদা কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। স্নিগ্ধা, পুলিশটা আসছে তো? মাথা নাড়ালো স্নিগ্ধা। তারপরে সবাই এগিয়ে গেল পিরামিডের দিকে। একটা দেওয়াল, তার চারপাশে চারটে মূর্তি, খুব সম্ভবত টেয়ারেকের সখীদের মূর্তি, যারা চারদিক থেকে আগলে রেখেছে টোয়ারেটকে। ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলাঞ্জন। এখানে কোথাও এমন কোনো মূর্তি আছে কি? অনেকক্ষণ ধরে খুঁজে চলেছে নীলাঞ্জন, কিন্তু কিছুই পাচ্ছে না। পেছন থেকে হুমকি দিয়ে উঠল সুভাষ, এই প্রফেসর, বড্ড বার বেড়ে গেছে। আমার সাথে চালাকি করার কোনো চেষ্টা করবে না, না হলে এখানেই মেরে শুইয়ে দেব। সুভাষের পাশে স্টুডিওর সেই ছেলেটাও দাঁড়িয়ে আছে। নীলাঞ্জন বলল, আমি বারবার বলছি সুভাষ, এসব তোমার কল্পনা ছাড়া আর কিছুই নয়। এখানে কিচ্ছু নেই, এখানে এমন কিছু কখনো ছিল না। এবারে প্রচন্ড ক্ষুব্ধ হলো সুভাষ। ছুটে গিয়ে নীলাঞ্জনের গলাটা চেপে ধরে বলল, কে বলেছে নেই? তুমিও নাজমার মতো আমাকে ঠকাবে ভাবছো? পারবে না, পারবে না। তার আগেই আমি তোমাকে চিরতরে শেষ করে দেব। নীলুদা! নীলাঞ্জন নিজেকে আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করছিল। এর মাঝেই খুব পরিচিত একটা স্বর ওর কানে গেল। সুভাষ নিজেও চমকে উঠল। তীর্থ আর স্নিগ্ধা ছুটে এলো নীলাঞ্জনের কাছে। ছি স্যার, আপনি এতটা খারাপ? স্নিগ্ধা ভৎসনার সুরে বলে উঠল। সুভাষ অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, এলিফ, ব্লাডি ফুল, তুমি নিয়ে এসেছো এখানে ওদেরকে আমার কাজে বাধা দেবে বলে? তোমাকেও তোমার দিদির মতো আমি সরিয়ে দেব। ততক্ষণে কিছু পুলিশ এসে ঘিরে ফেলেছে জায়গাটাকে। এতক্ষণ নীলাঞ্জনের গলা চেপে রেখেছিল সুভাষ। পুলিশকে আসতে দেখে ওর গলাটা চেপে ধরল। দুজনের মধ্যে প্রচন্ড ধস্তাধস্তি চলছে। এলিফ বলে উঠল, ওকে ছেড়ে দাও সুভাষ, তুমি যা ভাবছো ভুল ভাবছো। এক কঠিন অসুখের শিকার তুমি। তোমার কাছে টোরাইটের গল্পটাই সত্যির মতো ঠেকেছে। এসব কিছু সত্যি নয়, তোমার তোমার চিকিৎসার প্রয়োজন। কথাটা শুনে যেন নিজের মাথা ঠিক রাখতে পারল না সুভাষ। নীলাঞ্জনকে ধাক্কা মেরে সরিয়ে চিৎকার করে উঠল,
নিজের মানসিক রোগের কথাটা যে কখনোই মেনে নিতে পারে না সুভাষ ওরফে অ্যালেক্স। সে কোন কালে বাবা মাকে হারিয়ে একটা হোমে বড় হয়ে উঠেছে। কারোর সাথে বিশেষ বন্ধুত্ব না হওয়ায় নিজের সাথেই নিজে কথা বলতো অ্যালেক্স। কত গল্প বানাতো আপন মনে। এভাবে গল্পের জাল বুনতে বুনতে একদিন গল্পের দুনিয়ায় আটকে পড়ল অ্যালেক্স। আর বেরোতে পারল না। যা কল্পনায় আসতো সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিত। নাজমা একদিন কথায় কথায় বলেছিল টোয়ারেটো আর নেফারতিতির গল্প। সেই গল্পটাকেই সত্যি মেনে বসে অ্যালেক্স। নিজেকে সেই গল্পের একটা চরিত্র বলে মনে করে। আর তাই তো এত কাণ্ড। এমনকি কলকাতায় লোক ফিট করতেও ছাড়েনি অ্যালেক্স। অ্যালেক্স মানে সুভাষের দেওয়া ধাক্কাটা বেশ জোরেই ছিল। হঠাৎ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিকের দেওয়ালে ধাক্কা খেল নীলাঞ্জন। মাথায় প্রচণ্ড জোরে চোট পেল। কিন্তু সেই আঘাতের সাথে সাথেই অদ্ভুত একটা শব্দ করে দেওয়ালের গায়ে ছোট্ট একটা খোপ তুলে গেল। আর সেই খোপে জল জল করছে একটা ছোট্ট ঝলমলে পাথর। সবাই কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সবাইকে অবাক করে দিয়ে কায়রো পুলিশ বলে উঠল, মিস্টার সেন, টোয়ারেটের মুকুটের গল্প মিথ্যে হতে পারে, নেফারতিতির অভিশাপের গল্প মিথ্যে হতে পারে, কিন্তু আপনি যা খুঁজে বার করেছেন তা গুপ্তধনের চেয়ে কম কিছু নয়। এমন জায়গা যে হীরার খনি থাকতে পারে তা বোধহয় কেউ কখনো ভাবেইনি। সকলে অবাক হয়ে গেল। তীর্থ একগাল হেসে ছুটে গিয়ে জড়িয়ে ধরল নীলাঞ্জন দাকে। জিজ্ঞেস করলো তীর্থ, দাদা আর ঘরে বসে থাকবে না তো? আবার এমন রহস্যের সমাধানে নামবে তো? মলিন হেসে নীলাঞ্জন বলল, দুনিয়াটা বড্ড জটিল জানিস তো। কিছু জট না ছাড়ালে শ্বাস নেওয়ার জায়গা পাবি না। তাই আমাকে বারবার ফিরে আসতেই হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের অ্যাডভেঞ্চার অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি আমাদের গল্পগুলি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিকটবর্তী বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে আমাদের গল্পগুলিকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আমাদের আজকের গল্পে নাজমার চরিত্রে তানিশা, স্নিগ্ধার চরিত্রে মৌপিয়া, তীর্থর চরিত্রে সৌরভ, ট্রেন যাত্রীর চরিত্রে রমাকান্ত, নীলাঞ্জনের চরিত্রে সৌম্যদীপ, অ্যালেক্স এবং সুভাষের চরিত্রে রমাকান্ত, যুবকের চরিত্রে মৈনাক, তরুণের চরিত্রে সৌভিক, আল হাসানের চরিত্রে মৈনাক, স্টুডিও ম্যানের চরিত্রে আর্য, এলিভের চরিত্রে লিও, বেন এবং পুলিশ অফিসারের চরিত্রে ঋদ্ধি যথাক্রমে ভয়েস ওভার করেছে। আমাদের আজকের গল্পে শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সৃজা। আমাদের আজকের গল্পের আবহ পরিকল্পনায় রয়েছে দেবদত্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে রমাকান্ত এবং সৌভিক। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর বন্ধুরা, আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এর ফলে ভবিষ্যতে আমাদের গল্পগুলির নোটিফিকেশন আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে, বলা ভালো আরও একটি নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।